সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, বাংলাদেশ জাসদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর 2 মাস অতিবাহিত হয়েছে। ইতিমধ্যে আমাদের দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সাধারণ জনগণ একরকম কথা বলছে, বিভিন্ন রাজনৈতিক সংগঠন ভিন্ন ভিন্ন কথা বলছে। সেই প্রেক্ষাপটে মানুষের মধ্যে কমন প্রশ্ন, সরকার যে ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, ভোটটা কি হবে? ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে না হবে না? এসব প্রশ্ন সাধারণ মানুষ করে। এর কারণ মানুষের মধ্যে এখন আস্থার সংকট শেষ হয়নি। কারণ কথায় বলে যে সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় ঘর পড়া গরু। এটাই অতীত প্রেক্ষাপটটা এমন, এই বাংলাদেশটি যখন সরাসরি যুদ্ধ করে দেশটা স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে যে সকল রাজনৈতিক শক্তি যুদ্ধের ময়দানে রক্ত দিল এবং দেশটা স্বাধীন করলো, সেই সকল শক্তি সবাইকে নিয়ে এই রাষ্ট্র পরিচালনা করার যে আন্তরিকতা, সেখানে সেই 72 সালতেই ঘাটতি দেখা দিয়েছিল। 1971 সালে যুদ্ধের সময় একটা সরকার হয়, সেই সরকারের উপদেষ্টা পরিষদে যারা ছিল, যেসব দলগুলো ছিল, সেই সব দলের নেতৃবৃন্দকে পরে সরকার পরিচালনায় আসলে নেয়নি। তদন্ত সরকার যুদ্ধ করে দেশটি স্বাধীন হয়ে গেলে তখন এটাকে অনেকটা বাকিদেরকে পাশ কাটিয়ে একটি দলীয় সরকার করা হয়েছিল, অর্থাৎ সর্বদলীয় যুদ্ধের সাথে যুক্ত সরকারের সাথে না নেওয়া। এটা যেমন একটি বিচ্যুতি ছিল। তারপরে বাঁকে বাঁকে দেখা যায় এই দেশটা চালিয়েছে কয়েকটা সরকার, যেমন আওয়ামী লীগ দেশ চালিয়ে তাদের নেতা সপরিবারে 15ই আগস্টে নিহত হন। তারপরে দেশের বিদ্যমান রাজনৈতিক দল তারা কেউ ক্ষমতায় আসতে পারেনি আওয়ামী লীগ বাদে। পরে সেনা শাসনের মধ্যে দিয়ে নতুন একটা দল তৈরি হয়, বিএনপি। সেই দল দেশ চালায়, সেই দলের নেতাও একসময় হত্যার শিকার হয়। তারপরে সেখানে বিদ্যমান রাজনৈতিক দল যেগুলো ছিল তারা কেউ সামনে আসতে পারেনি। তখন আবার সেনাবাহিনীর ছাতার তলে আরেকটি দল তৈরি হয়, জাতীয় পার্টি। সেই দল দেশ 9 বছর চালালে তার বিরুদ্ধে অভ্যুত্থান হয়ে তারপরে একটি গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হয়। সেই নির্বাচন সংসদীয় গণতন্ত্রের নামে এই নির্বাচনের বলা যায় অনেকটা 91 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই যে রাজনৈতিক পালাবদল, সেখানে মানুষের ধারণা হয় এই দেশটি দ্বিদলীয় ধারার ভিতরে চলে গিয়েছে। এক পক্ষে আছে আওয়ামী লীগ আর এক পক্ষে আছে বিএনপি। কিন্তু এই দুই পক্ষের রাজনৈতিক নেতারা কেউ হত্যার শিকার হয়েছে, কেউ জেল জুলুমের শিকার হয়েছে এবং কেউ দেশ ছাড়া হয়েছে। এই পরিস্থিতিতে 5ই আগস্ট যে পরিবেশ তৈরি হলো, ছাত্র জনতার অভ্যুত্থান, এর পিছনে নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থান। সেই অভ্যুত্থানটি এখন কোথায়? এই প্রশ্নগুলো এখন বিভিন্ন মানুষ বিভিন্ন মাত্রায় করছে। কেউ বলছে 15 বছর যারা দেশটা চালিয়ে দেশে একটি কর্তৃত্ববাদী, একটি ফ্যাসিবাদী সংস্কৃতি চালু করেছে, সেই শক্তিরা নির্বাচনে অংশগ্রহণ করতেই দেওয়া হবে না। আবার যারা অভ্যুত্থানের পরবর্তীতে সামনে চলে আসলো, সেখানে কয়েকটি ধারা তৈরি হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের ছাতার তলে একটি নতুন দল তৈরি হলো। সেই দলটির বক্তব্য হচ্ছে যে তারা 71কে বিতর্কিত করতে চায়, তারা নিজেরা যেটা বলে সেটাই গণতন্ত্র এইভাবে প্রচার করতে চায়। কিন্তু বিদ্যমান যেসব রাজনৈতিক দল সমাজে ছিল অভ্যুত্থানের সাথে যুক্ত, সেই সব দল সেটা ভালোভাবে নেয়নি। এর মধ্যে উগ্র ধর্মীয় রাজনীতির ছাতার তলে যেসব দলগুলো, তারা একরকম বলছে। তারা বরাবরই 71-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এগুলোকে খুবই কম গুরুত্বপূর্ণ বা মোটেই গুরুত্বপূর্ণ না মনে করে
তারা একটি সৌদি আরবের একটি ধর্মীয় বয়ান নবীর নামে আল্লাহর নামে দিয়ে মানুষকে বোঝাতে চায় এটা একটা মুসলমান ধর্মের রাষ্ট্র করতে হবে এবং সেখানে শরিয়া আইনের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। এই বিষয়টি সম্পর্কে মানুষের মিশ্র প্রতিক্রিয়া আছে। যারা এটা বলছে তারা এই শরিয়া আইন কেমন কি কোথায় চলছে সেসব বিষয় সম্পর্কে পরিষ্কার করে না। অনেকটা ওয়াজ মাহফিলে মন গড়া কিছু কথা বলে, কিন্তু কথার বিষয়বস্তু থাকে নারীদের পোশাক আশাক এবং তাদের শরীর নিয়ে, সমাজের অর্থনৈতিক লুটপাট, অব্যবস্থাপনা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যে প্রগতিশীলতা সেসব বিষয় সম্পর্কে তাদের খুব কথা পাওয়া যায় না। বরং তারা দেখা যায় যে একটি দলের ব্যানারে ব্যবসায়ী সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করে এবং তারা ব্যবসায়ী সিন্ডিকেটের একটা অংশ হিসাবে দেশে কর্তৃত্ব করে। অনেকগুলো ব্যবসা আছে এই ধর্মীয় সংগঠনের দলগুলোর। আর এক দিক থেকে মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে সরাসরি বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে রাজনীতি করে আওয়ামী লীগ, আর জিয়াউর রহমানের নাম ব্যবহার করে রাজনীতি করে বিএনপি। এই দুটো ধারাই এরা তো তাদের কথা বললাম যে রাষ্ট্র চালাতে যে তারা কিন্তু নানান ধরনের প্রতিবন্ধকতার শিকার হয়েছে। শিকার হওয়ার পরে অভ্যুত্থানের পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে তিনটি ধারা। একটি হলো 5ই আগস্টে অভ্যুত্থানে পরাজিত হয়ে অনেকের দেশ থেকে পালিয়ে গিয়েছে, তাদের সমর্থকরা মাঠে অনেকটা আত্মগোপনে, আতঙ্কে এবং আপোষে আছে। দেশের মধ্যে অনেকে পালিয়ে আছে। পালিয়ে থেকে তারা অনলাইনে কিছু কথা বলছে। তাদের কথা শুনে মনে হয় তারা যে 15-16 বছর দেশ চালিয়েছে সেটা কোনো ভুল করেনি, তারা ঠিক কাজ করেছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এটা যেমন তারা প্রচার করতে চায়। আর অভ্যুত্থানের পক্ষের শক্তি এখানে একটি উগ্র ধর্মীয় মৌলবাদী গ্রুপ। তারা মনে করে এই রাষ্ট্রটি 71-এর চেতনাকে মুছে দিয়ে একটি মুসলিম জাতিগোষ্ঠীর একটি রাষ্ট্র করলে তারা খুশি। সেখানে 72-এর সংবিধানকে তারা অস্বীকার করতে চায়। আর একটা গ্রুপ যারা এখন ভোট হলেই ক্ষমতা দাবি আশা করছে, তারা ওই 71-কে বিতর্কিত করতে চায় না। তারা 71-টাকে ধরি মাছ না ছুঁই পানি বলে সেটাও তারা আছে। আবার 24-এর কথাটা তারা বলছে। আর একদিকে আছে আর একটা শক্তি, সমাজ পরিবর্তনের জন্য কেউ সংস্কারপন্থী, কেউ সমাজতন্ত্রী নামে একটি বাম প্রগতিশীল ধারা। এই তিন ধারা এখন অভ্যুত্থানের পক্ষের শক্তি আছে। একটি উগ্র সাম্প্রদায়িক শক্তি, আর একটা হচ্ছে একটি জাতীয়তাবাদী শক্তি, যারা দীর্ঘদিন ধরে উগ্র সাম্প্রদায়িক শক্তির সাথে মিত্র ছিল। তারা এখন উগ্র সাম্প্রদায়িক শক্তির মিত্রতা কমিয়ে তারা দেশের একটি নির্বাচন চায়। কিন্তু লুটপাট দুর্নীতির ব্যাপারে তারা যত কথাই বলুক, লুটপাট দুর্নীতির যে কাঠামো সংস্কার সেই ব্যাপারে তারা কোনো কিছু বলছে না। আর একটি সমাজতন্ত্র বা সংস্কারের কথা বলছে, তারাও সমাজে আছে। এই ধারায় বিশেষ করে তারা সমাজ পরিবর্তন পক্ষের শক্তি আর যে বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি, এই দুই ধারা একটি নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা ফেরত দেওয়ার পক্ষে দাবি তুলছে। আর উগ্র সাম্প্রদায়িক শক্তি তারা নির্বাচনটাকে বাধাগ্রস্ত করে এই সরকারের, এই যে অন্তর্বর্তী সরকারের যে লক্ষ্যহীন পথ চলা, এটা দীর্ঘায়িত করতে চাচ্ছে। এটা মানুষের ধারণা। সেই কারণে মানুষ এখন নির্বাচন হবে কিনা, নির্বাচন হলে কাদের নিয়ে হবে সেটা বলছে। সেখানে মানুষের কাছে প্রশ্ন উঠছে এরকম যে আগের সরকার, বিশেষ করে শেখ হাসিনার সরকার, যেমন একটা পক্ষকে 14 সালের নির্বাচনে নানাজনের ভাব তৈরি করেছিল, 18 সালের নির্বাচনে ব্যালট কার্ড নিয়েছিল, নিয়ে 24 সালে একা ভোট করেছে। এই করে তারা যেমন আজকের দেশ ছাড়া হয়েছে, তাহলে ওই একইভাবে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে আর একটা শক্তি যারা ফ্যাসিজম তৈরি করছে তাদেরকে নির্বাচনে না এনে এই যে অভ্যুত্থানের পক্ষের শক্তি নির্বাচন করবে, সেই নির্বাচন কি গ্রহণযোগ্যতা পাবে? এই কারণে মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে যে আদৌ কি নির্বাচন হবে। আমরা মনে করি
বাংলাদেশে যারা অভ্যুত্থানে পরাজিত হয়েছে তাদের রাষ্ট্র চালানোর অন্যায় অপরাধ এগুলো বিচার করে যারা অপরাধী তাদের সাজা দেওয়া হোক, এবং কোনো দলকে নির্বাচনে নিষিদ্ধ করা এটা গণতান্ত্রিক সংস্কৃতির সাথে যায় না। আমরা মনে করি যতগুলো দল আছে যারা বাংলাদেশকে স্বীকার করে, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে স্বীকার করে, গণতন্ত্রকে স্বীকার করে, শোষণ বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে চায়, তারা সবাই নির্বাচনের মাঠে জনগণের কাছে ভোট চাক এবং ভোট চেয়ে জনগণ যাকে ভোট দেয় সে দেশ পরিচালনা করুক। এরকম একটা পরিবেশ তৈরি করার দাবি আগের সরকারের কাছে ছিল, যে এমন একটা পরিবেশ হোক সবার জন্য যেন সমান পরিবেশ বিরাজ করে। কিন্তু আগের সরকার তখন ক্ষমতা থেকে করায় তার প্রতিপক্ষ গ্রুপ সে সুযোগটা পায়নি। আবার এখন অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে সমান সুযোগ না দিয়ে এই অভ্যুত্থানের পক্ষের শক্তি আমার নাম দিয়ে এই গ্রুপকেই সুযোগ দিয়ে অভ্যুত্থানের পরাজিত শক্তিকে একটি দৌড়ের মধ্যে রেখে দিয়েছে। আমরা মনে করি এর একটা শেষ তুলে এর একটি পরিসমাপ্তি ঘটিয়ে প্রকৃত দোষী অর্থনৈতিক লুটপাটের সাথে যুক্ত শক্তি তাদেরকে দোষারোপ করে এবং হত্যা খুনির সাথে যুক্ত তাদেরকে আইন আদালতে নিয়ে এসে, এবং যারা রাজনীতিকে একটি একেবারেই ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার ধারায় দেশের মালিক জনগণ, এই ধারার রাষ্ট্র তৈরি করার জন্য একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা হোক। এবং সেই তৈরি করলে সেখানে কিছু কর্মসূচি আসতে পারে, যেমন শিক্ষায় সংস্কার কী হবে, শিক্ষার দায়িত্ব কি রাষ্ট্র নেবে না ব্যবসায়ীদের ফাঁদে থাকবে, স্বাস্থ্যসেবাটা কী হবে, স্বাস্থ্যসেবা কি ব্যবসায়ীদের ফাঁদে থাকবে না স্বাস্থ্যটাকে জনকল্যাণ করার জন্য সেখানে সংস্কার হবে। সেখানে প্রতি বছর লাখ লাখ যে বেকাররা শিক্ষিত বেকার বাজারে চাকরি খুঁজতে পাচ্ছে না, ব্যবসা করতে পারছে না, তাদের জন্যে সংস্কারমূলক কী কর্মসূচি হবে, যে জেলা উপজেলায় তরুণদের কর্মসংস্থানের জন্যে কী কী উদ্যোগ নেওয়া যেতে পারে, এবং যারা এই দেশে কাজ পাচ্ছে না পৃথিবীর বহু দেশে কর্মের বাজারে তাদের কাজ পাওয়ার সুযোগ করে দেওয়ার জন্যে একটি রাজনৈতিক দল বা ক্ষমতাসীন দল কোনো দায়িত্বশীল ভূমিকা নেবে কিনা, নিলে আমাদের মনে হয় তাহলে শিক্ষা সংস্কার, স্বাস্থ্য সংস্কার, তরুণদের কর্মসংস্থানের জন্য একটি যুগ উপযোগী সংস্কারমূলক কর্মসূচি নিয়ে জাতির সামনে একটি নির্বাচনের পরিবেশ তৈরি করা উচিত। এই অন্তর্বর্তীকালীন সরকার এই শিক্ষা সংস্কার এবং স্বাস্থ্যের সংস্কার আর যুবকদের কর্মসংস্থানের জন্য কিছু কর্মক্ষেত্র তৈরি করার কিছু প্রস্তাবনা দিয়ে সবার জন্য নির্বাচন উন্মুক্ত করে দিক, এবং নির্বাচনে যেসব রাজনৈতিক দল ভোট করবে তারা যেন তাদের নির্বাচন ইশতেহারে বলে এই আগামী দিনে আমরা যেন অতীতের মতো লুটপাটের প্রশ্রয় না দিই, অতীতের মতো খুনি হত্যাকারী তাদের জন্য প্রশ্রয় না দিই, এবং প্রতি বছরে তারা যেন তার সম্পদের হিসাবে জাতির কাছে উপস্থাপন করে। এবং সেই সাথে পার্লামেন্টের কোনো সংস্কার, রাজনীতির বাইরে বিভিন্ন শ্রম কর্ম পেশার মানুষ আছে সমাজে প্রচুর, তাদের জন্য উচ্চকক্ষে কথা বলার সুযোগ দেওয়া উচিত। এবং এই দেশে 18 কোটি মানুষ হওয়ার কারণে দেশটা প্রাদেশিক সরকার, অর্থাৎ কমপক্ষে 6টি প্রদেশ করে সেই প্রাদেশিক সরকারে অঞ্চলভিত্তিক উন্নয়ন প্রগতির বিষয়টা গুরুত্ব দেওয়া, এবং একেবারেই আধুনিক বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা, আধুনিক বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা, আধুনিক বিশ্বমানের যোগাযোগ ব্যবস্থা, এসবগুলো যেন যারা রাষ্ট্র ক্ষমতা দিতে যাচ্ছে তারা তাদের ইশতেহারে দেয়, এবং জনগণ তাদের ইশতেহার পড়ে তাদের কথা শুনে যাকে পছন্দ তাকে ভোট দিক, এবং ভোট দিয়ে যে বেশি ভোট পাবে সে রাষ্ট্র চালাবে, এবং যারা কম ভোট পাবে তারা নির্বাচিত সরকারের সমালোচনা করে সবসময় একটা গণতান্ত্রিক পরিবেশ সচল রাখবে। এরকম একটা পরিবেশ যেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে। কোনো রকম করে কোনো ফ্যাসিবাদী নীল নকশায় যেন এই অন্তর্বর্তীকালীন সরকার পা না দেয়। আগের সরকার যেমন একটা গোষ্ঠীকে নির্বাচন করতে না দেওয়ার নীল নকশা করে তারা যেমন বিতর্কিত হয়েছে, দেশ রয়েছে, আবার এই অন্তর্বর্তীকালীন সরকার আরেকটা পক্ষকে নির্বাচনে অপরকে নিষিদ্ধ করে তাদেরকে যদি নির্বাচন থেকে আলাদা করা, নির্বাচন থেকে দূরে সরে রাখা, সেটা হবে আরেকটি নব্য ফ্যাসিবাদ, যেটা অভ্যুত্থানকে বিতর্কিত করবে। এখানে আমাদের দেশ যেহেতু বহু মত পথের দেশ, এই দেশে যেমন সরাসরি ৭১-এর মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করে সেসব তো রাজনৈতিক মাঠে আছে, আবার ৭১-এর মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যারা যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছে তারাও রাজনৈতিক মাঠে আছে, আবার বর্তমান সরকারের আনুকূল্য পেয়ে
তারা কিছু নতুন কথা বলছে, তারাও মাঠে আছে। তাহলে এনারা জনগণের কাছে পরীক্ষা দিক। এই যে শক্তি আছে তারা সবাই জনগণের কাছে পরীক্ষা দিক, কিন্তু রাষ্ট্র কাঠামোর কিছু সংস্কার করার জন্য আমরা সুনির্দিষ্ট যে কথাগুলো বললাম সেই বিষয়গুলো সবাইকে ভাবার জন্য আর এক প্রস্ত অনুরোধ জানিয়ে, এবং আগামী দিনে আসুন যে রাষ্ট্র সংস্কার, দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং গণতান্ত্রিক শক্তি, বিজ্ঞান মনস্ক সমাজের শক্তি এবং সর্বোপরি এই বাংলাদেশ যেন জনগণের বাংলাদেশ হয়, সেই শক্তি দুর্বৃত্তের বাংলাদেশ নয়, জনগণের বাংলাদেশ, সব মানুষের বাংলাদেশ হয়, সেই ধরনের একটি লড়াই আমরা করি। জ্ঞানভিত্তিক লড়াই এবং রাস্তার লড়াই, ভোটের লড়াই, সব লড়াইতে আমরা যেন সব জনগণের নিয়েই আমরা একটি নতুন বাংলাদেশ করতে পারি, সেই প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি। এতক্ষণ যারা আমার কথা শুনলেন সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আমি অধ্যাপক ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখা এবং সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটি।